আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন। আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আমরা জানি যে বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের জন্য 70 নম্বর থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর থাকবে। এই দুইটি প্রশ্নের উত্তরের জন্য আমাদের পাঠ্য বই অবশ্যই ভালো করে পড়তে হবে। সৃজনশীল প্রশ্ন উত্তরের উপরই নম্বর প্রদানটি নির্ভর করে। আমরা যদি গুছিয়ে এবং প্রশ্নের প্রাসঙ্গিকতা জেনে উত্তরগুলো লিখতে পারি, তাহলে অবশ্যই বিগত সময়ের যে প্রশ্নোত্তরের ধারাগুলো ছিল সেগুলোর চাইতে এই প্রশ্নোত্তরগুলোর মধ্যে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমাদের বেশি প্রয়োজন পাঠ্য বই পড়া। পাঠ্য বইয়ের আলোকে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর বা প্রশ্নের সাথে প্রাসঙ্গিকতা থাকলে টিচারগণ অবশ্যই তোমাদের খাতায় সর্বোচ্চ মার্কসটুকু দেওয়ার চেষ্টা করে। তো সেজন্য আমরা বিগত ক্লাসগুলোতে বিগত 2টি ক্লাসে আমি তোমাদের সাথে ব্যাংকিং অংশের 13 অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে 13 অধ্যায়ের মধ্যে থেকেই একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। সৃজনশীল প্রশ্ন আমরা জানি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন 4টি অংশে বিভক্ত। টোটাল মার্কস থাকবে 10। জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 2, প্রয়োগ 3 এবং উচ্চতর দক্ষতার জন্য 4 নম্বর করে দেওয়া থাকবে। এগুলো সুন্দরভাবে বুঝে শুনে লিখতে পারলে অবশ্যই এখান থেকে সর্বোচ্চ মার্কস অর্জন করা সম্ভব। তো চলো আমরা আজকে এই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস পাওয়া যায় সেই সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি থাকব। আমরা একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে দিয়েছি, খেয়াল করো। সরকারের সব ধরনের রাজস্ব যেমন আয়কর, শুল্ক, ভ্যাট ইত্যাদি আদায় করার পর ডি ব্যাংকে জমা রাখে। তাহলে সরকার যে রাজস্ব ব্যবসায়ী, চাকরিজীবী বা যারা ইনকাম করে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট আয় অতিক্রান্ত হওয়ার পর সরকার যাদের উপর ট্যাক্স ধার্য করে, সেই ট্যাক্সের টাকা, শুল্ক বা ভ্যাটের টাকা সরকার ডি নামক একটি ব্যাংকে জমা রাখে। তাহলে আমরা এটাকে বলতে পারি সরকারের একটি ব্যাংক। ডি নামক ব্যাংকে জমা রাখা মানে সরকার যে ব্যাংকের উপর আস্থা রয়েছে, ভরসা রয়েছে, যে ব্যাংকে কেন্দ্র করে তার সকল লেনদেন সম্পন্ন করে, সেজন্যই ডি নামক ব্যাংকের কাছে জমা রাখে। সরকার ডি ব্যাংক থেকে অর্থ নিয়ে বিভিন্ন খাতে ব্যয় করে। তাহলে দেখো, আমরা যদি সৃজনশীল প্রশ্নটা উদ্দীপকটা পড়ি, উদ্দীপকটা পড়ার সাথে সাথে আমাদের কিন্তু মনের ভিতরে ভেসে উঠবে যে কোন ব্যাংকের সাথে এই উদ্দীপকটির সম্পর্ক রয়েছে। এবং আমরা যদি কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো দেখি, সেই কাজগুলোর সাথে এই উদ্দীপকের অনেকটাই মিলে যাবে। যদি তোমরা আমার বিগত 2টি ক্লাস দেখে থাকো, তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোর যে ক্লাসগুলোর যে বিষয় ছিল, সেই বিষয়ের সাথে উদ্দীপকের অবশ্যই মিল রয়েছে।
সরকার তাহলে কি করে, তার সমস্ত আয় ডি ব্যাংকে জমা রাখে, আবার এই ডি ব্যাংক থেকে সরকার অর্থ নিয়ে তার উন্নয়নমূলক বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। তারপর বলছে সি ব্যাংক আর্থিক সংকটে পড়লে অন্য কোনো ব্যাংকে অর্থ না পেয়ে ডি ব্যাংকের কাছে গেল। তার মানে সবার প্রয়োজন ডি ব্যাংকের কাছে। সি নামক ব্যাংক তার অর্থের প্রয়োজন, সে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করেছে, কিন্তু সি ব্যাংক অন্য কোনো উপায়ান্তর না দেখে ডি ব্যাংকের শরণাপন্ন হল। সি ব্যাংকের আমানতের একটি অংশ ডি ব্যাংকের নিকট জমা থাকায় ডি ব্যাংক প্রয়োজনীয় অর্থ সি ব্যাংকে দিল। এর মানে হচ্ছে তাহলে সি ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠা হওয়ার সময় ডি ব্যাংকের কাছে সি ব্যাংকের আমানতের একটি অংশ জমা রেখেছিল। ডি ব্যাংক ওই সি ব্যাংকের আমানতের একটি অংশ সি ব্যাংকে ধার হিসেবে দিয়ে, ঋণ হিসেবে দিয়ে তার এই সংকট মোকাবেলায় ভূমিকা রেখেছিল। এই ছিল আমাদের একটি উদ্দীপক। তাহলে এই উদ্দীপক প্রশ্ন যাই থাকুক না কেন, যদি আমরা উদ্দীপকের ভাবার্থটা বোঝার চেষ্টা করি, তাহলে ডি নামক একটি ব্যাংক, যে ব্যাংকটি সরকারের সমস্ত কার্যক্রম সম্পন্ন করে। এছাড়াও যে কোনো ব্যাংক বা অন্য সি নামক যে ব্যাংক, এই ব্যাংকের সাহায্য সহযোগিতা করার ক্ষমতা রয়েছে ডি ব্যাংকের। এটাই হচ্ছে এই উদ্দীপকের মূল বিষয়। চলো আমরা এখন এই উদ্দীপকের আলোকে আমরা 4টি প্রশ্ন সাজিয়েছি: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তোমরা জানো জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন উদ্দীপকের সাথে সম্পর্ক নাও থাকতে পারে। ওই অধ্যায়ের ভিতর থেকে যে কোনো জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন হতে পারে। গ এবং ঘ এর প্রশ্ন অবশ্যই উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। তাহলে মহামান্য রাষ্ট্রপতি, ক নম্বর প্রশ্ন, মহামান্য রাষ্ট্রপতি কখন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করেন? তাহলে নিশ্চয়ই এটি বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংকিং অধ্যায়ের 13 নং প্রশ্ন, মানে 13 অধ্যায়ের একটি প্রশ্ন। 13 অধ্যায়ের নাম ছিল কেন্দ্রীয় ব্যাংক। তো বলেছে যে মহামান্য রাষ্ট্রপতি কখন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করেন। তাহলে অবশ্যই আমরা এক সেন্টেন্সে, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক সেন্টেন্সে দিব। যদি আমি একটি শব্দও যদি লিখি, যদি শুধু উত্তরটা আমি লিখি একটা শব্দ দিয়ে, তাহলেও হবে, কিন্তু বোঝার সুবিধার্থে, লেখার সৌন্দর্যের জন্য আমরা লিখতে পারি উত্তর হিসাবে মহামান্য রাষ্ট্রপতি 1972 সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করেন। তাহলে এর সঠিক উত্তরটি হবে 1972 সালে। 1971 সালে 16ই ডিসেম্বরের মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যত কার্যক্রম রয়েছে সেগুলোকে ধরে 1972 সালে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি করেন। এই 1972 সালে জারি করার সাথে সাথে 1971 সালে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়, প্রত্যেকটি স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকবে, এবং 1971 সালে 16ই ডিসেম্বরের পর থেকে যত কার্যক্রম রয়েছে সেগুলো এই বাংলাদেশ ব্যাংকের অধ্যাদেশের মধ্যে চলে আসে। তাহলে আমরা এক কথায় পেলাম। এবারে দেখো খ নাম্বার, নিকাশ ঘর কি ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যা, এখানে 2 নম্বর ভাগ হবে 1 যোগ 1, অর্থাৎ 1 নম্বর হবে জ্ঞান, আরেক নম্বর হচ্ছে ওই জ্ঞানেরই একটি ব্যাখ্যা। আমার যদি জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞান ভুল হয়ে থাকে, তাহলে জ্ঞানের যে ব্যাখ্যা দিব সেই ব্যাখ্যাটিও কিন্তু ভুল হয়ে যাবে। দেখো নিকাশ ঘর কি, আমার
এই নিকাশ ঘর কি বা নিকাশ ঘরের সংজ্ঞা বা নিকাশ ঘর এক সেন্টেন্সে আমরা লেখার চেষ্টা করব এবং এই সম্পর্কে দু চারটি লাইন আমরা ব্যাখ্যা আকারে দেব। যদি প্রশ্নে আমরা 1 নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন দিতে চাই যে যেখানে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি হয়ে থাকে বা যে স্থানে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃলেনদেন কার্যক্রম বা দেনা পাওনা নিষ্পত্তি হয়ে থাকে তাকে নিকাশ ঘর বলে। আমি আবার বলছি, যে স্থানে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃলেনদেন দেনা পাওনা নিষ্পত্তি হয়ে থাকে তাকে নিকাশ ঘর বলে। তাহলে এই যে এক সেন্টেন্স আমি লিখলাম, তাহলে এই এক সেন্টেন্সের জন্য আমি 1 নম্বর পেয়ে যাবো। আর যদি কিছু নাও লিখি তাহলে এই সেন্টেন্সটার জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমি 1 নম্বর পাবো। এখন নিকাশ ঘরের ব্যাখ্যা, এই যে সেন্টেন্সটি আমি বললাম, তাহলে এর একটি ব্যাখ্যা আমি 2-3 লাইন দিয়ে এটাকে শেষ করব। নিকাশ ঘর এর ইংরেজি হচ্ছে ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস অর্থাৎ যেখানে বা যে ঘরে লেনদেনগুলোকে ক্লিয়ার করা হয়। নামকরণ থেকে বুঝি যে ঘরে বসে লেনদেনগুলোকে ক্লিয়ার করা হয় সেটাই হচ্ছে ক্লিয়ারিং হাউস। আর এই ক্লিয়ারিং হাউসের কাজ বা নিকাশ ঘরের কাজ সম্পাদনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটি স্থানে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃলেনদেনের যে দেনা পাওনা রয়েছে সেগুলো নিষ্পত্তি করার জায়গা হচ্ছে এই নিকাশ ঘর। আমি একটি উদাহরণ দিলে সহজে তোমাদের কাছে স্পষ্ট হবে। বিগত ক্লাসগুলোতেও নিকাশ ঘর সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করেছি। আজকেও আবার একটু দেখব একটি উদাহরণের মাধ্যমে। যদি আমরা দেখি যে একজন ব্যক্তি দেনাদারের নিকট 50,000 টাকা প্রাপ্য হবে। এই দেনাদারের খ নামক ব্যাংকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। খেয়াল করুন, তাহলে খ নামক ব্যাংকে এই ব্যক্তির একটি অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ক নামক যে দেনাদার ক ব্যাংক, এই খ ব্যাংকে 50,000 টাকার একটি চেক দিয়ে দিল। তাহলে ক ব্যাংক যে চেক, তার নামের যে চেক, তার ব্যাংক থেকে যে চেক ইস্যু করলো সেই চেকের টাকা সরাসরি খ ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না। খ ব্যাংক বা ওই ব্যক্তি টাকাটি পাবে না। তাহলে ক ব্যাংকের চেকটি আগে কোথায় যাবে? ক্লিয়ারিং হাউসে যাবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আসবে। বাংলাদেশ ব্যাংক খ এবং ক এর লেনদেনগুলো দেখে এখান থেকে পারমিশন দিয়ে দিবে, খ ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে মাঝখানে দুইটাই বাণিজ্যিক ব্যাংক, ক বাণিজ্যিক ব্যাংক, খ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এখন এক ব্যক্তি খ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু যার কাছে টাকা পাবে সে ক ব্যাংকে থেকে একটি চেক দিয়েছে, যেই চেকের টাকা খ ব্যাংক সরাসরি আদায় করতে পারবে না। তাহলে এখানে শরণাপন্ন হতে হবে নিকাশ ঘরের। বাংলাদেশ ব্যাংক এই নিকাশ ঘরের দায়িত্ব পালন করে ক ব্যাংক খ ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি স্থানান্তর করতে সাহায্য করবে। আশা করছি তোমরা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি নিকাশ ঘর কি এবং এর ব্যাখ্যাটি যদি দিয়ে দিই, তাহলে একটি প্যারা দিয়ে একটু স্পেস দিয়ে আমরা প্রথমে জ্ঞানমূলক প্রশ্নটা লিখবো এক সেন্টেন্সে, তারপরে একটু স্পেস দিয়ে নিচে এর ব্যাখ্যাটা দিব। তাহলে অবশ্যই আমরা 2 নম্বর পাবো। এবারে আসো গ নম্বরের যে প্রশ্ন, তার জন্য হচ্ছে 1+1+3, মানে হচ্ছে এটা হচ্ছে প্রয়োগের 3টি ধাপ রয়েছে। আগে জ্ঞানমূলক প্রশ্ন, তারপর এটার ব্যাখ্যা, এবং এরপরে হচ্ছে আমার উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের যে মিল রয়েছে, যে সাদৃশ্য রয়েছে,
সেগুলোর ব্যাখ্যা দিতে হবে। আসলে আমরা প্রশ্নটি পড়ে নিই। সরকারের ব্যাংক হিসাবে ডি ব্যাংকের সম্পাদিত কাজটি ব্যাখ্যা করো। এখন সরকারের ব্যাংক হিসাবে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাজ 4টি ধাপে আলোচনা করেছিলাম: সাধারণ ব্যাংকিং কার্যাবলী, সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী, ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। এখন বলছে যে সরকারের ব্যাংক হিসাবে যে কাজটি সম্পাদন করেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে উদ্দীপকের ডি ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকের ডি ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক, যা সরকারের পক্ষে বিভিন্ন আর্থিক কার্যগুলি সম্পাদন করে থাকে। আমি আবার বলছি, জ্ঞানের প্রশ্নটি যাচ্ছি। আমরা জ্ঞানমূলক প্রশ্ন এক সেন্টেন্সে দিব যে সরকারের ব্যাংক হিসাবে ডি ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে বিভিন্ন আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। এবারে আসো, এই যে সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের কথা আমি বললাম, এখন কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা একটু ধারণা দেব। তাহলে আসো যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ সরকারের বা প্রতিটি দেশের সরকারের মালিকানায় প্রতিষ্ঠিত। বাংলাদেশ সরকার এটি তদারকি ও নিয়ন্ত্রণ করে থাকেন। এটি সরকারের পক্ষে যাবতীয় লেনদেন করে থাকে, সরকারের যাবতীয় হিসাব সংরক্ষণ করে থাকে, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থ বরাদ্দ করে থাকে এবং প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। আচ্ছা, তাহলে এছাড়াও এই কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ সরকারের বা প্রতিটি দেশের সরকারের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে বিভিন্ন ধরনের নীতি বা পরিকল্পনা গ্রহণ করতে হয় বা অর্থনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলোতে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা 2টি ধাপ পেলাম। এই কেন্দ্রীয় ব্যাংক সরকারের যে ব্যাংক হিসাবে কাজ করে সেটি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যাব উদ্দীপকের সাথে সম্পর্কটা কি। এখন দেখো, উদ্দীপকে বলা হয়েছে সরকারের সব ধরনের রাজস্ব, আয়কর, শুল্ক, ভ্যাট ইত্যাদি আদায় করে ডি ব্যাংকে জমা রাখা। এই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাথে কি সাদৃশ্য খুঁজে পাই? সরকারের যত আয় রয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে থাকে। আবার যত প্রকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে সরকার এই ব্যাংক থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অর্থ ব্যয় করে থাকে। সরকারের অনেক সময় অর্থ ধার করার প্রয়োজন হয়, ঋণ করার প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক সরকারকে এই ধরনের ঋণ দিয়ে বা ধার দিয়ে সরকারকে সাহায্য করে থাকে। সেই দিক থেকে উদ্দীপকের সাথে কিন্তু আমাদের এই কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যক্রম বা সরকারের ব্যাংক হিসেবে কার্যক্রম সেটি মিলে যায়। তাহলে আমরা যদি 3টি ধাপে এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে 3 মার্কস পাব। আচ্ছা, এবারে আসো উদ্দীপকের আলোকে সি ও ডি ব্যাংকের মধ্যকার সম্পর্ক মূল্যায়ন করো। তাহলে উদ্দীপক কিন্তু আমরা প্রথমেই করেছি সি এবং ডি 2টি ব্যাংক নিয়ে এখানে কার্যক্রম। এই 2টি ব্যাংকের মধ্যে ডি ব্যাংক সম্পর্কে আমরা জেনেছি অলরেডি, এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সি ব্যাংক সম্পর্কে জানিনি। সি ব্যাংক কি বলেছে যে আমানতের একটি অংশ, সি ব্যাংকের আমানতের একটি অংশ ডি ব্যাংকের কাছে জমা থাকে এবং অর্থের সংকটে পড়লে ডি ব্যাংক সি ব্যাংককে অর্থ দিয়ে সহায়তা করে। তাহলে আমরা এই সি ব্যাংককে আমরা বলতে পারবো, এটাকে বলবো আমরা বাণিজ্যিক ব্যাংক। তাহলে ডি ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সি ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে এই 2টি ব্যাংকের মধ্যে সম্পর্কটা কি আমরা যদি একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করি। কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু অনেকগুলো গুণ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকে আমরা কি বলি? অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলে থাকি বা ব্যাংক সমূহের ব্যাংকার বলে থাকি বা ব্যাংকিং জগতের অভিভাবক বা মুরব্বী বলে থাকি।
আবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে কিন্তু এটার একটা সম্পর্ক রয়েছে, যে আমরা বাণিজ্যিক ব্যাংকের থেকে যেমন ঋণ নিয়ে থাকি, আবার টাকা জমা দিয়ে থাকি, টাকা উত্তোলন করে থাকি, এখানেও কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক কি নিয়েছে, ঋণ নিয়েছে বা ধার নিয়েছে। তাহলে আমরা এখানে সম্পর্কটার কথা এইভাবে বলতে পারি, নিয়ন্ত্রণকারী অভিভাবক এবং ব্যাংক গ্রাহক সম্পর্ক। তাহলে সি ব্যাংকের সাথে ডি ব্যাংকের মধ্যে, সি ও ডি ব্যাংকের মধ্যে নিয়ন্ত্রণকারী অভিভাবক এবং ব্যাংক গ্রাহক সম্পর্ক বিদ্যমান। আমরা এই তিনটি বিষয় নিয়ে যুক্তি সহ এখানে উপস্থাপন করব। তাহলে আমি যদি এই তিনটি বিষয় লিখতে পারি তাহলে এর জন্য আমি 1 নম্বর পেয়ে যাব। 1+1+1+1 সমান সমান হচ্ছে 4। এক হচ্ছে জ্ঞান, আরেক হচ্ছে অনুধাবন, আরেক হচ্ছে প্রয়োগ, আরেকটি হচ্ছে উচ্চতর দক্ষতা বা তোমার নিজস্ব মূল্যায়ন বা মতামত। তাহলে আমরা এই 1 নম্বরের জন্য সি ও ডি ব্যাংকের মধ্যে নিয়ন্ত্রণকারী অভিভাবক ও ব্যাংক গ্রাহক সম্পর্ক বিদ্যমান। আমরা কিভাবে এই নিয়ন্ত্রণকারী অভিভাবক এবং ব্যাংক গ্রাহক সম্পর্ক বিদ্যমান সেটা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে প্রতিটি দেশের প্রধান ব্যাংক। এই ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, জনকল্যাণ, অর্থাৎ জনগণের কল্যাণার্থে এই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংক কি করে, দেশের মুদ্রা বাজারকে ও ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে কেন্দ্রীয় ব্যাংক কি করে, দেশের নোট ও মুদ্রা প্রচলন করে তথা মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে এবং ব্যাংকিং ব্যবস্থাকে, ব্যাংকিং জগৎকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসো নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসো অভিভাবক। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্য সকল ব্যাংকের বা ব্যাংক সমূহের অভিভাবক বা মুরব্বী হিসাবে কাজ করে থাকে। যদি দেশে চলমান বাণিজ্যিক ব্যাংকগুলো অথবা নতুন কোনো ব্যাংক প্রতিষ্ঠা করতে চায় তাহলে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। অর্থাৎ তোমরা বাসা বাড়িতেও যখন নতুন কোনো কাজ করতে চাই বা নতুন কোনো আমরা সিদ্ধান্ত নিতে চাই তখন বাসার মুরব্বী বা অভিভাবক যিনি থাকেন তার সাথে কিন্তু আমরা একটু পরামর্শ করি, তার অনুমতি চাই। ঠিক তদুপরি আমরা বলতে পারি এই ব্যাংকিং জগতেও নতুন ব্যাংকের নতুন শাখা খোলা, নতুন ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কেন্দ্রীয় ব্যাংকে আমরা অভিভাবক, ব্যাংকিং জগতের অভিভাবক বলতে পারি। এবার আসো ব্যাংক ও গ্রাহক সম্পর্ক। আমরা উদ্দীপকের আলোকে যদি চিন্তা করি যে যখন সি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তখন গ্রাহকের অর্থের নিরাপত্তার কথা চিন্তা করে এই অভিভাবক বা মুরব্বী বা ডি ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সি ব্যাংকের কাছ থেকে তাদের আমানতের একটি অংশ জামানত হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে রেখে দিয়েছে। কারণ যদি কোনো কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো তারা দেউলিয়া হয়ে যায়, অর্থাৎ জনগণের আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় অথবা কোনো অনিয়ম বা দুর্নীতির দায়ে ব্যাংকটি বন্ধ হয়ে যায়, তখন এই সি ব্যাংকের জমানো বা জামানতের টাকা যে কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে সেখান থেকে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে অথবা আমরা আরও চিন্তা করতে পারি যে সি ব্যাংক যখন আর্থিক সংকটের সময় অন্য কোনো জায়গা থেকে ঋণ পেল না তখন ডি ব্যাংকের দ্বারস্থ হলো, মুরব্বীর দ্বারস্থ হয়েছে বা অভিভাবকের দ্বারস্থ হয়েছে, তখন অভিভাবক তাদের সি ব্যাংকের জমানো অর্থ থেকে তাদেরকে ধার দিয়ে তাদের এই সংকটটাকে মোকাবেলায় সহযোগিতা করেছেন। তালিকাভুক্ত এই ব্যাংকগুলোর সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংক বা ডি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বা ডি ব্যাংকের সাথে সি ব্যাংকের একটি ব্যাংক এবং গ্রাহক সম্পর্ক বিদ্যমান। তো এই হলো আমাদের প্রয়োগের
সাথে প্রয়োগের প্রশ্ন উদ্দীপকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের যে সম্পর্ক রয়েছে। সর্বোপরি যদি আমরা বলতে চাই যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন ধরনের নীতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সৃজনশীল প্রশ্ন এইভাবে বুঝে বুঝে লিখতে পারি তাহলে অবশ্যই আমরা 10 নম্বরের মধ্যে 9 নম্বর অবশ্যই 9 পাবই, যদি আমরা ধাপগুলো বুঝে লিখতে সক্ষম হই। আর লেখা হতে হবে অবশ্যই স্পষ্ট, লেখা হতে হবে অবশ্যই অধ্যায়ের আলোকে সৃজনশীল প্রশ্নের প্রাসঙ্গিকতা নিয়ে। যদি আমার প্রশ্ন এসেছে কেন্দ্রীয় ব্যাংকের উপর, আমি যদি বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা বা ধারণা দিয়ে থাকি তাহলে তুমি যত পৃষ্ঠায় লেখো না কেন তুমি কোনো নম্বর পাবে না। আমি আগেই বলেছি যে জ্ঞানের উপরে ব্যাখ্যা, তারপরে হচ্ছে প্রয়োগ। অবশ্যই তুমি যাই কিছু লেখো না কেন স্পষ্ট করে লিখবে, সুন্দর করে লিখবে, লেখাটা যেন স্পষ্ট হয়, ভাষাটা যেন সাবলীল হয়। কঠিন কোনো ভাষা এই সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য কোনো প্রয়োজন নেই। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখবে এবং লিখবে। যদি কোনো সমস্যা মনে করো তাহলে বাংলাদেশ ব্যাংক স্কুলের যে পেজে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো সেখানে প্রশ্ন করলে আমি অবশ্যই সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সবাই বাসায় মন দিয়ে পড়াশোনা করবে। বাইরের আবহাওয়া, ইদানিং প্রতিকূল আবহাওয়া মানব জীবনে একটি বিরূপ প্রভাব ফেলছে। তোমরা পারতপক্ষে বাইরে বের হবে না প্রয়োজন ছাড়া, বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং বইয়ের সাথে তোমরা অবশ্যই নিয়মিত যোগাযোগ রাখবে, পড়াশোনা করবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।